আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদেরকে ভার্সিটি মাস্টার ক্লাসের চ্যাপ্টার 4 সেকেন্ড পেপার ফিজিক্সে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাওয়াদ। আজকের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 অর্থাৎ তড়িৎ প্রবাহের চুম্বকীয় ও চুম্বকত্বের দ্বিতীয় লেকচার। দ্বিতীয় লেকচার বলতে এর আগের লেকচারে আমরা বুঝে এসেছি যে যখন কিনা একটা জায়গায় একটা আধান একটা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে গতিশীল হয় সেখানে কতটুকু চৌম্বক বল কাজ করে। কিন্তু এই লেকচারটার মধ্যে আমরা চৌম্বক ক্ষেত্রের পাশাপাশি সেই জায়গাটা তড়িৎ ক্ষেত্র যুক্ত করব। সেই তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র যুক্ত করবার পরে মোট যে বলটা কাজ করবে সেই বলটাকে লরেন্জ বল হিসেবে ইন ডিটেলস আমরা পড়াশোনা করব। একই সাথে লরেন্জ বলের ব্যাপারে ডিটেল পড়াশোনা করবার পর একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই জায়গাটায় চৌম্বক ক্ষেত্র কিভাবে কাজ করছে এই কনসেপ্টটা পড়ার পাশাপাশি হল বিভবের ব্যাপারেও আমরা ডিটেলে জানবো। এই তিনটা টপিকই যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমাদের এই লেকচারের মোটামুটি সব ধরনের প্রশ্ন আমরা শেষ করে ফেলতে পারবো। আজ পর্যন্ত যত ধরনের ভার্সিটিতে যত টাইপের প্রশ্ন এসেছে, তো আমি আর দেরি করছি না, আমরা ক্লাসটা শুরু করে ফেলি। সবার প্রথম যখনই আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি আমি দেখে নিতে চাই যেখানে কি কি ধরনের টপিক আজকে আমাদের আছে। তাহলে প্রথম টপিকটা বলেই দিয়েছি, সেটা হচ্ছে লরেন্জ বল। দ্বিতীয় টপিক চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী পরিবাহীর উপর যে বলটা কাজ করছে সেই বলের মানটা। আমি এখানটায় এই যে দুটোর কথা বললাম তার পাশাপাশি লাস্টে যে আমরা বুঝবো যে চ্যাপ্টারটা কাজ করবে এখানের টপিকটা সেটা হচ্ছে গিয়ে হল বিভব। তাহলে এই তিনটা টপিক নিয়ে মূলত আমাদের 2 নাম্বার লেকচারটা এবং এই 2 নাম্বার লেকচারটা খেয়ালই করতে পারছো এইগুলো থেকে সব সময় পরীক্ষায় প্রশ্ন আসতেছে। তার মানে কোনটা থেকে কোনটা কম গুরুত্বপূর্ণ এমন কিন্তু কোনো কিছু নেই, তিনটাই আমাদেরকে পড়তে হবে অবশ্যই গুরুত্ব সহকারে। সবার প্রথম এই যে তিনটা টপিক আছে সেই তিনটা টপিকে ঢাকা ভার্সিটির কথা বলো, সাস্টের কথা বলো, আর রাজশাহী ইউনিভার্সিটির কথা বলো। এই সাস্টে অর্থাৎ সিলেট শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্নগুলো কিন্তু খুবই চমৎকার আসছে। তো এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সাস্ট যেহেতু এখন গুচ্ছের আওতাভুক্ত হয়ে গেছে, তো গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য তোমাদের কিন্তু এই ব্যাপারগুলো একটু পড়তে হবে। তাহলে আমাদের সবার প্রথম যখন লরেন্জ বল নিয়ে আমরা কথা বলছি সেই লরেন্জ বলের মেইন কনসেপ্টটা কতটুকু বোঝায় এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। একটা গতিশীল চার্জ আছে, বুঝেছেন? সেই গতিশীল চার্জের আমরা কি কাজ করছি, তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র একই সাথে গতিশীল যদি সে থাকে তার মানে সে এমন একটা পথে গতিশীল যেখানে চৌম্বক ক্ষেত্রও কাজ করে সেখানে তড়িৎ ক্ষেত্রও কাজ করে। তার মানে তড়িৎ ক্ষেত্রের ইও কাজ করছে, চৌম্বক ক্ষেত্রের বিও কাজ করছে। যদি এরকম থাকে এই ক্ষেত্রে যে অনুভবটা করবে তাকে আমরা লরেন্জ বল বলে থাকি। তাহলে তড়িৎ ক্ষেত্রকে আমি ই দ্বারা চিহ্নিত করছি, চৌম্বক ক্ষেত্রকে আমি বি দ্বারা চিহ্নিত করছি। চার্জের মানটা কিউ এবং ভি বেগে যে গতিশীল হলো তখন লরেন্জ বলের মানটা কতটুকু হয়ে যাবে, এফ ইকুয়াল টু কিউ ই প্লাস কিউ ভি ক্রস বি। বাচ্চারা একটু বোঝার চেষ্টা করি, আমাদের এই অংশটার মধ্যে ফর্মুলাটা যে বলে দিয়েছে ভি কিউ ই আর কিউ ভি ক্রস বি, এই মানটা বুঝবার পর আমি কিন্তু এটাও বুঝতে পারছি আমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারতাম, কিউ ই যখন মান লিখছি কিউ ভি বি সাইন থিটা, সেখান থেকে বলের মানটাও আমরা কিন্তু চাইলেই ভাবে লিখতে পারতাম। এটাই ছিল আমাদের বোঝার জায়গাটুকু। এই এক্সট্রা পার্টটুকু যতটুকু বুঝেছি এটাই দেখবেন আমাদের আবার পরীক্ষার মধ্যেও কাজে দিবে। এখন এই পরীক্ষার মধ্যে আসা প্রশ্নের অন্যতম একটা ব্যাপার হচ্ছে ডাইরেক্টলি যদি আপনাকে এটাও বলে দেয় যে একটা চার্জ যাচ্ছে সেই চার্জের বেগের দিকটা হচ্ছে এটা এবং চৌম্বক ক্ষেত্রটা কাজ করছে তার সাথে উলম্ব বরাবর বা লম্ব ভাবে, তাহলে মাঝখানে থিটার মানটা কত হয়ে যাবে, 90 ডিগ্রি। আপনি একটু এই জায়গাটায় মানটা বসিয়ে দেখেন তো, সাইন যখন আপনি 90 ডিগ্রি বসিয়ে দেন তখন কিন্তু তার মানটা হয়ে যাচ্ছে 1। তখন আপনি মান বসাতে পারছেন কিউ ই প্লাস কিউ ভি বি। যদি এইটার পাশাপাশি আপনাকে এভাবেও বলা শুরু করে যে এই বেগটা যে পাচ্ছে আধানটা তার সাথে চৌম্বক ক্ষেত্রটা আছে কিভাবে সমান্তরালে, তাহলে মাঝখানে অ্যাঙ্গেলটা কিন্তু হয়ে যাচ্ছে 0 ডিগ্রি। সমান্তরাল অথবা একই রেখায় দুইটা যদি বলে তখন আমি যখন ফর্মুলায় মানটা বসাচ্ছি এফ ইকুয়াল টু কিন্তু পেয়ে যাচ্ছি কিউ ই, কারণ ভিবি সাইন থিটা যে বসাবো সাইন 0 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 0। তাহলে কিউ ভি বি সাইন 0 ডিগ্রি এটার মানও হয়ে যাচ্ছে 0। সামথিং প্লাস 0 ইজ ইকুয়াল টু 0, তাহলে এফ এর মান হয়ে যায় এফ ইকুয়াল টু কিউই। ব্যাপারটা হয়তো আপনার কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে এখানে কোন কোন থিওরি কাজ করছে, কোন কোন থিওরি থেকে এক্সট্রা কতটুকু আমাকে পড়তে হবে যাতে কিনা আমি সব ধরনের প্রশ্ন সলভ করতে পারি। সামনে যখন আমরা এই প্রশ্নগুলো সমাধান করতে যাব
তখন আমরা দেখব যে কোন কণার উপর তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের প্রভাব কোনোভাবেই কাজ করবে না। আমরা জানি এটা হচ্ছে গিয়ে নিউট্রনের উপর কোনো রকম প্রভাব কাজ করে না, তাই না? সেটা হচ্ছে নিউট্রাল থাকে, তো সেই ক্ষেত্রে এখানে কোনো ধরনের প্রভাবই তার উপর নেই। দ্বিতীয়ত, রাজশাহী ইউনিভার্সিটির এই 20-21-এর প্রশ্নটা যখন সলভ করা হয়ে গেছে, আমরা তাহলে সামনে আগাচ্ছি এবং দেখতে পাচ্ছি কিউ পরিমাণ আধান একটা চৌম্বক ক্ষেত্র বি এর সাথে সমান্তরালে ভি বেগে গতিশীল আছে। আচ্ছা, তাহলে আমাকে কিউ পরিমাণ আধানের মানটা বলে দিয়েছে এবং সেই চৌম্বক ক্ষেত্রটা বি এর সাথে সমান্তরালে ভি বেগে গতিশীল আছে। একটু চিন্তা করে দেখি তো, যে কথাটা বলেছে সেইটার ছবিটা আমি আঁকতে পারছি কিনা। এই যে এটা যদি ভি বেগ হয়, বি এর দিকটা এইদিকে, তাহলে এটা কি তারা সমান্তরালে আছে। সমান্তরালে থাকা মানে মাঝখানের অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়ালস টু কত? 0 ডিগ্রি। এখন বলছে উক্ত স্থানে একটা তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রটা নাকি ই কাজ করছে। তাহলে আধানের উপর ক্রিয়াশীল বলটা কত হবে এটা আপনার কাছে জানতে চাইছে। একটু বোঝার চেষ্টা করি। একটু আগে ফর্মুলাটা লিখেছি এফ, সেটা হচ্ছে কিউ ই প্লাস কিউ ভি ক্রস বি। এখন আমি বলছি এই ভি ক্রস বি এর এই অংশটাই এফ এর মানটা যদি লিখতে চাই, সেটা হয়ে যাবে কিউ ই প্লাস কিউ ভিবি সাইন থিটা। একটু আগে এটা লিখেছি, এই যে সাইন থিটা আমি লিখেছি, সেই সাইন থিটার মধ্যে এখন আমি ভ্যালুটা বসাবো। তাহলে ওকে বলে দিয়েছে তারা নাকি সমান্তরালে যাচ্ছে, সমান্তরালে যাওয়ার কারণে থিটা হয়ে যাবে কত? 0 ডিগ্রি। তাহলে কিউ ই প্লাস কিউ ভিবি সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মান কত? 0। তাহলে আমি বসাতে পারছি কিউ ই প্লাস কিউ ভিবি ইন্টু 0। তাহলে কিউ ই প্লাস কিউ ভি ইন্টু 0 মানে টোটালটা হয়ে যাচ্ছে কত? আমাদের 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি মানটা লিখতে পারছি যে ফাইনালি আমাদের অ্যান্সার চলে আসছে এফ ইকুয়াল টু কিউ ই। সো আমরা যদি ভেক্টরে প্রকাশ করতাম, এটা চলে আসতো এইভাবে। তাই বাচ্চারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই 19-20-এর প্রশ্নটায় আমরা করবার সময় খেয়াল করলাম এই ক্ষেত্রে ক্রিয়াশীল বলের মানটা কতটুকু হবে সেটা যদি বলতো তাহলে এফ ইকুয়াল টু কিউই হতো। যেখানে বলছে ক্রিয়াশীল বলটা কত ভেক্টর ফরম্যাটে, তাই তার অ্যান্সারটা হয়ে যাচ্ছে সি। আপনার কাছে এটা একটা ম্যাথমেটিক্যাল পার্ট ছিল। এই টোটাল ব্যাপারটার দিকে আপনি একটু খেয়াল করেন 10 সেকেন্ড এবং দেখেন আপনি এটা ব্যাপারটা বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, আপনি যেহেতু এই ব্যাপারটা বুঝতে পেরেছেন যে এই ধরনের প্রশ্নগুলো আমরা ব্যবহার করেছি, মানগুলোকে বসিয়েছি এবং কখন কোন ধরনের মান আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে। দ্বিতীয়ত, সাস্টের আসা এই প্রশ্নটা আপনাকে অন্যতম একটা প্রশ্ন এবং এই জায়গাটায় আপনার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য ভালো কাজে দেবে। একটু খেয়াল করে দেখেন, কোন একটা জায়গায় পশ্চিমমুখী চৌম্বক ক্ষেত্রের মানটা 4 টেসলা তাকে বলেছে। এরপর বলছে ওই স্থানে একটা ইলেকট্রনকে একটা নির্দিষ্ট বেগে উত্তর দিকে গতিশীল করতে চাচ্ছেন। তাহলে তার উপর কত তড়িৎ প্রাবল্য আরোপ করতে হবে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি যে আমার একটা চার্জের উপর 2টা বল কাজ করছে। এই জায়গাটায় তড়িৎ বল, এই জায়গাটায় তড়িৎ প্রাবল্যের জন্য যে বলটা কাজ করছে অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের জন্য যে বলটা কাজ করছে, একই সাথে চৌম্বক ক্ষেত্রের জন্যও কাজ করছে। আমি তাহলে প্রশ্নটাকে একটু ছবির মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। পশ্চিমমুখী এটা যদি হয় ইস্ট, এটা হচ্ছে গিয়ে আমাদের ওয়েস্ট, পূর্ব পশ্চিম, এটা নর্থ আর এটা সাউথ। তাহলে একটু আমরা যদি এটাকে চিন্তা করি যে পশ্চিমমুখী চৌম্বক ক্ষেত্রের মান সেটা পশ্চিমমুখী এই দিকে, সেই চৌম্বক ক্ষেত্রের মান বি ইজ ইকুয়ালস টু 4 টেসলা আমাকে বলে দিল। ওই স্থানে একটা ইলেকট্রনকে 2 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে নিচ্ছেন। তাহলে আপনি ওই দিক বরাবরই, আমি এইটাকে একটু মুছে এদিক বরাবর দিচ্ছি ছবিটাকে, যে উত্তর দিক বরাবর আবার আমরা কি করছি, একটা বেগে নিচ্ছি। ভি এর মানটা বলে দিয়েছে কত? 2 × 10⁶ মিটার পার সেকেন্ড। বি এর মানটা বলে দিয়েছে
সেটা চৌম্বক ক্ষেত্র, সেটা হচ্ছে 4 টেসলা। আচ্ছা, যদি এটা হয়, এখন আমাকে বলছে যে এই ক্ষেত্রে গতিশীল রাখতে হলে তার উপর কত প্রাবল্য আরোপ করতে হবে। আমি এইখান থেকে কিন্তু বলতে পারবো যে এই জায়গাটার মধ্যে এইখানে একটা ইলেকট্রনের কথা বলেছে। তাহলে ইলেকট্রনের কথা যখন বলেছে ভি ক্রস বি এর দিকটা, তখন কিন্তু আমি চিন্তা করতে পারছি এটা কোন দিক বরাবর হচ্ছে। তাহলে ভি ক্রস বি এর দিক আমি যে বের করছি সেটা কি, এই অংশের দিক বরাবর, সেটা হচ্ছে আমাকে এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, এটার যে মানটা বের করছে। তাহলে ভি ক্রস বি যে মানটা বের করছি সেটার দিকটা যে হচ্ছে, তাহলে সেটা কত হয়ে যাচ্ছে, এই সমপরিমাণ একটা বল আমার যে কাজ করবে কিউ ভিবি সাইন থিটা। তাহলে দুইটার মাঝখানে দেখতেই পাচ্ছি অ্যাঙ্গেলটা অলরেডি আছে 90 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারছি ভিবি সাইন 90 ডিগ্রি। তাহলে কিউ ভিবি, তাহলে কিউ এর মানটা আমরা জানতাম 1.6 10⁻⁻19। আর মান বসানোর চাইতেও আরো সহজ একটা ব্যাপার, এই যে বলটা কাজ করেছে, এই বলটাকে আমি যদি 1 দিয়ে চিন্তা করি, একই সাথে একটু খেয়াল করেন তাকে আবার কি করতে চেয়েছে, তাকে নাকি তারা উত্তরে গতিশীল রাখতে হলে তার উপর কত তড়িৎ প্রাবল্য আরোপ করতে হবে। এখন তাকে উত্তরে আপনি গতিশীল করতে চান, এই যে বেগের দিক বরাবর, বেগের দিক বরাবর উত্তরে গতিশীল আপনি করতে চাচ্ছেন ভি ক্রস বি এর দিকে, এখন উত্তরে গতিশীল করবেন, ঠিক আছে। তাহলে ওই দিক বরাবর তড়িৎ প্রাবল্যের জন্য বলের মানটা কত কাজ করবে, এটা যদি এফ হয় তারপরের মানটাকে আমি বলছি এফ প্রাইম, সেটা হবে কিউ ইন্টু ই। তাহলে ইকুয়েশন নাম্বার 2। চিন্তা করেন আপনারা অলরেডি পড়ে আসছেন দুইটা বল যদি সমান এই ক্ষেত্রে হয়ে যায়, সামেশন অফ এফ এর মানটা বিপরীত দিকে কাজ করছে, কোনো লব্ধি বল নাই, কিন্তু ব্যাপারটা এইভাবে হইতে পারে যে আপনার সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, এই এম এর এর ভ্যালুটা শূন্য কারণ কোনো এক্সিলারেশন নাই। এটা বুঝতে পারে আয়দার বস্তুটা স্থির অথবা বুঝতে পারে বস্তুটা সমবেগে গতিশীল। তাহলে সমবেগে যদি গতিশীল হয়, ঠিক আছে, সমবেগ মানে ইউনিফর্ম ভেলোসিটিতে এটা পুরোপুরিভাবে গতিশীল হচ্ছে। তাহলে এই দুইটা বল যদি সমান হয়ে যায় এবং বিপরীত দিক হয়, তাহলে কিন্তু সেটা সমবেগে গতিশীল হয়ে যাবে। তাহলে আমি বলতে পারছি 1 আর 2 থেকে কিউ ই ইকুয়াল টু কিউ ভিবি। তাহলে কিউ কিউ কাটা, এই জায়গাটার মধ্যে আমাদের মানটা যে বলছে যে ঠিক আছে এই মানগুলো আমরা বললাম, তাহলে তড়িৎ প্রাবল্য কতটুকু ই আমি বের করছি। ভি বলে দিয়েছে 2 × 10⁶, আর এটা হচ্ছে গিয়ে বি 4, তাহলে 8 × 10⁶। তাহলে ভি ক্রস বি এর দিকটা হচ্ছে কোন দিকে, ভি ক্রস বি এর দিকটা হচ্ছে গিয়ে পুরোপুরি ভাবে এই উপরের দিক বরাবর। তাহলে উপরের দিক যদি হয়, তুমি তাকে নিচ বরাবর ঠিক বিপরীতমুখী বল যদি দাও, তাহলে সে এই জায়গাটায় সমবেগে গতিশীল থাকবে। তাহলে উপরের দিক যদি হয় তাহলে তোমাকে ঠিক সমান একটা বল নিচের দিক কাজ করতে হবে, সেটা কি নিম্নমুখী। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে এ। এই যেটা ম্যাথমেটিক্যাল পার্ট ছিল, এই ব্যাপারটা তুমি এখন ক্লিয়ার আছো কিনা ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো। আচ্ছা, আপনারা যদি এখন এই ব্যাপারটা বুঝে থাকেন যে ঠিক আছে আমরা তাহলে অংশগুলো বুঝতে পেরেছি এবং তার জন্য মান টান ব্যবহার করেছি, তাহলে সেখান থেকে এবার আমরা একটু সামনের দিকে আগাচ্ছি। আমাদের এই জায়গাটায় দ্বিতীয় যে টপিকটার কথা বলেছে সেটা হচ্ছে গিয়ে চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী পরিবাহীর উপর যে বলটা কাজ করে, সেই বলটা কি কি, সেই বলের উপর কাজ করে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই দুটোতে এখন পর্যন্ত প্রশ্ন আসছে। এবং টপিকটা যেহেতু গুরুত্বপূর্ণ, এটা আমাদের একটা অপরচুনিটি যে এই টপিকটা যদি আমি ভালো করে পড়ে রাখি, এখান থেকে রিটেন প্রশ্ন আসলে আমি ব্যাপারটা বুঝতে পারবো। তাহলে আমার এই জায়গাটার মধ্যে থিওরিটা কতটুকু কাজ করছে বা কি কি আমাদের পড়া দরকার সেটার দিকে আমরা আগাই। সবার প্রথম, চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী পরিবাহীর উপর যে বলটা কাজ করছে তার ফর্মুলা এবং কনসেপ্ট। বি একটা চৌম্বক ক্ষেত্রে
এল দৈর্ঘ্যের পরিবাহী তারে আই তড়িৎ প্রবাহিত হলে তার উপর প্রযুক্ত বলটা কত সেটা আমরা জানতে চাচ্ছি। তাহলে এফ এর মানটা হবে এফ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা, যেটাকে ভেক্টর ফরম্যাটে আমরা লিখতে পারতাম এফ ইকুয়াল টু আই এল ক্রস বি। তার মানে আই এর দিকটা, অর্থাৎ এল এর এখানে আই যে আছে তড়িৎ প্রবাহ, সেই আইটা তড়িৎ এখানে আমাকে দিক প্রকাশে হেল্প করবে। সেই দিকটা কিভাবে? দেখেন এল এর দিকটা হবে তারের দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহ যে দিক হচ্ছে ওই দিক বরাবর আমরা এল এর দিক দিব। তার মানে এটা যদি একটা তার হয়, এই তারের এই দিক বরাবর আই তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে এল এর ডাইরেকশনটা হবে ঠিক এই দিক বরাবরই। এটা আমাদেরকে বুঝিয়ে দিল। তাহলে আমরা বলতে পারছি চৌম্বক ক্ষেত্র বি যদি হয়ে থাকে এবং এই এল এর দৈর্ঘ্যটা যদি হয় এই দিক বরাবর এল ক্রস বি, এটার সাথে তড়িৎ প্রবাহ যদি আমরা নেই, তাহলে আমরা ভেক্টর ফরম্যাটে এটাকে প্রকাশ করতে পারি। সেম জিনিসটাকে যদি আমরা আবার লিখতে চাইতাম যে শুধুমাত্র এটার মানের মাধ্যমে প্রকাশ করা, এফ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা, কারণ একক ভেক্টরের মানটা কত হয়ে যায়? এক হয়ে যায়। তাহলে আমি মানও প্রকাশ করতে পারছি। এখান থেকে বোঝার বিষয়, অবশ্যই এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে মান যা আছে সেটা হচ্ছে এই এল এর দিকটা হবে তড়িৎ প্রবাহ যেই দিকে সেই দিক বরাবর। আপনি যদি অন্য দিক বরাবর নেন বা তার ঠিক বিপরীত দিক বরাবর নেন, তখন কিন্তু ওই দিক বরাবর আপনি প্লাস ধরে থাকলে এটাকে নিতে হবে তখন মাইনাস। এটা যেন মাথায় থাকে। তাহলে আমাদের এইটা যদি হয়ে থাকে, আমরা এটা কিছু মিক্সচারের প্রশ্ন দেখব। মিক্সচার প্রশ্ন বলতে ডাইরেক্টলি ফর্মুলায় বসাবার আগে আপনাকে বি এর মানটা বের করে নিতে হবে। আপনাকে বলে দিয়েছে এতটুকু চৌম্বক প্রবেশ্যতা বিশিষ্ট, প্রবেশ্যতাকে আমরা সাধারণত মিউ দ্বারা প্রকাশ করে থাকি, এবং 1.8 10⁻⁻5 এম, এই জায়গায় অ্যাম্পিয়ার পার মিটার প্রাবল্যের চৌম্বক ক্ষেত্র, এটা আপনাকে বলে দিয়েছে। এটাকে আমরা বলতেছি সেটা হচ্ছে গিয়ে এইচ। তাহলে আপনাকে চৌম্বক প্রাবল্য বলে দিয়েছে। বলছে 200 সেন্টিমিটার দীর্ঘ। তাহলে এল এর মানটা যদি আপনি আলাদা করে বের করেন, আপনি বলতে পারতেন 200 সেন্টিমিটার। কথাটার অর্থ 200/100 মিটার, তার মানে 2 মিটার। এল এর মানটা পেয়ে গেলেন। লম্বভাবে অবস্থিত, লম্বভাবে অবস্থিত মানে এই জায়গাটায় থিটার মানটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। এখন তারটিতে আপনি তড়িৎ প্রবাহ করছেন, সেই তড়িৎ প্রবাহটা কত? তারটিতে 10 তড়িৎ প্রবাহ চালনা করলে I ইজ ইকুয়ালস টু 10 অ্যাম্পিয়ার। বলছে তারটির উপর ক্রিয়াশীল বলের মানটা কত? তো আপনারা অলরেডি বইতে ফর্মুলা পড়েছেন, বি ইজ ইকুয়ালস টু মিউ এইচ। কিছু কিছু বইতে ডাইরেক্টলি এটাও পড়ায়, মিউ ইকুয়াল টু চৌম্বক ক্ষেত্রের মান বাই চৌম্বক প্রাবল্য বা চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যটা কত। তো সেখান থেকে আমি যখন এই ব্যাপারটা থেকে যখন এটাই আসছি, বা আমি এখানে ডিরেক্ট লিখতে পারছি বি ইজ ইকুয়ালস টু মিউ নট এইচ বা মিউ এইচ। এখানে ওই মাধ্যমটাই মিউ কতটুকু কাজ করছে চৌম্বক প্রবেশ্যতা, সেটা 10⁻⁵। এইচ এর মান কাজ করছে 1.8 10⁻⁻5। তাহলে বি এর মান কত? 1.8। এত টেসলা কাজ করলো। আমাকে এরপরে বলছে যে এই জায়গাটায় চৌম্বক ক্ষেত্রের সাথে এলও বলে দিয়েছে, আইও বলে দিয়েছে। একটু খেয়াল করে দেখেন তো, এফ এর ফর্মুলাটা আমরা পড়েছি আই এল বি সাইন থিটা, আই এল বি সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? 1। আই এর ভ্যালু আমাকে বলে দিয়েছে 10 অ্যাম্পিয়ার, এল এর ভ্যালু বলে দিয়েছে 2, বি এর ভ্যালু বলে দিয়েছে 1.8, এটার ভ্যালু 1। তাহলে 2 ইন্টু 1.8, 18 × 36, 3.6 আর 10, তাহলে 36। এই 36 হচ্ছে গিয়ে ইন্টু 1, তাহলে আমাদের অ্যান্সার চলে আসতেছে 36 নিউটন। এটাই চলে আসতেছে আমাদের রেজাল্টটা। আপনার রেজাল্টটা এই সিতে চলে আসতেছে। তাহলে এটা বড় একটা ম্যাথমেটিক্যাল পার্ট। এটা থেকে দেখেন মিক্সচার করে যেহেতু প্রশ্ন, আপনি এটা দেখে বুঝতে পারছেন কিনা। আচ্ছা, আপনি যেহেতু এবার এই ব্যাপারটা বুঝতে পারছেন, তাহলে এইবার আমরা একটু সামনের দিকে আগাচ্ছি। এইবার আমাকে আবার দৈর্ঘ্য বলে দিয়েছে। সেই দৈর্ঘ্যটা আগের মতো সেন্টিমিটারেই বলেছে। তাহলে আমি এল এর ভ্যালুটা কততে নিয়ে নিব? অবশ্যই মিটারে নিয়ে নিব। 10 সেন্টিমিটার মানে 10/100, তাহলে 0.1
মিটার। 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহ, তার মানে আই ইজ ইকুয়ালস টু কত? 2 এম্পিয়ার। এইটার একটা তারকে আপনি একটা চৌম্বক ক্ষেত্র রেখেছেন, সেটা হচ্ছে গিয়ে 0.2 টেসলা, তাহলে বি হচ্ছে 0.2 টেসলা। এই চৌম্বক ক্ষেত্র আপনি স্থাপন করেছেন কিভাবে ভাইয়া? লম্বভাবে আপনি স্থাপন করেছেন, তার মানে থিটার ভ্যালুটা হয়ে যাবে 90 ডিগ্রি। তার উপর প্রযুক্ত বলটা কত এটা আপনি জানতে চাইছেন। দেখেন তো, আপনি ফর্মুলা লিখতেন এফ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা, এটা আপনাদের ফর্মুলাটা ছিল। তাহলে আপনি এই জায়গাটায় আই এর ভ্যালুটা বসিয়ে দেন, সেটা কত বলেছে? 2 এম্পিয়ার। এল এর ভ্যালু কত? 0.1। বি এর ভ্যালু কত? 0.2 সাইন 90 ডিগ্রি। তাহলে আমরা যদি ভ্যালুর কথা চিন্তা করি, এটা পেয়ে যাচ্ছি 0.2, এটাও 0.2, এটা হয়ে যাচ্ছে 1। 2 × 4, তবে মাথায় রাখতে হবে প্রত্যেকটায় 2 ঘর করে, তাহলে 0.04। এটা হয়ে যাচ্ছে আমাদের এখানকার অ্যান্সারটা, এত নিউটন। তাহলে অ্যান্সারটা চলে আসতেছে আমাদের বি। সো গুণ করবার সময় একটু দশমিক গুলো খেয়াল করে করবেন, যে আপনি কত ঘর করে নিচ্ছেন। যেহেতু 2 ঘর, 1 ঘর 2 ঘর, তাই 0.004 চলে আসলো অ্যান্সারটা। তো এটা ম্যাথমেটিক্যাল বড় পার্ট, আপনি দেখেন, এটা দেখে আপনি বুঝতে পেরেছেন কিনা আমার মান বসানোটা। তাহলে আপনি যদি মোটামুটি এটা দেখবার পর বুঝে থাকেন যে হ্যাঁ, আমি তাহলে এখানে মান বসিয়েছি এবং সেখান থেকে ভ্যালু থেকে অ্যান্সার পেয়েছি, তাহলে ঢাকা ভার্সিটির 15-16-তে আসা এই ইম্পর্টেন্ট ম্যাথটা কিন্তু আপনার জন্য পুরোপুরি ভাবেই ক্লিয়ার হয়ে গেল। খুব একটা কঠিন কিছু এখান থেকে তাহলে থাকলো না। তৃতীয়ত, আমাদের লাস্ট যে টপিকটা এই ক্লাসের জন্য বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে এই জায়গাটায় হল বিভব। তো এডউইন হল মূলত এই ব্যাপারটার উপর একটু বিস্তারিত আলোচনা করে গেছেন এবং বিভিন্ন এক্সপেরিমেন্টও করে গেছেন। আমার যতটুকু মনে আছে 1879 এর দিকে তিনি মূলত এডউইন হল এই প্রকাশনাগুলোর মাধ্যমে তিনি এগুলো দেখান। সো এডউইন এই যে ব্যাপারগুলো দেখিয়েছেন, বা এডউইন হল, এই এডউইন হল কি কি বিষয়গুলো প্রকাশ করেছেন বা যে এফেক্টটা দেখিয়েছেন, এটাকে হল হল বিভব বা যে ভোল্টেজটাকে তিনি দেখিয়েছেন, সেটাকে তার নাম অনুসারে হল বিভব বলা হয়ে থাকে, বা হল পোটেনশিয়াল বা হল ভোল্টেজ হিসেবে আমরা চিহ্নিত করে থাকি। তো সেটার কনসেপ্টটা কি সেটা বুঝবার আগে এই টপিকটা যে কতটা ইম্পর্টেন্ট আপনি বুঝতে পারছেন। রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, প্রত্যেকটাতেই প্রশ্ন এখান থেকে আসছে। এবং রিটার্ন যেহেতু এখন পর্যন্ত আসেনি, তাই এটা আপনার জন্য পুরোপুরি একটা অপরচুনিটি, যে আপনি টপিকটা যদি ভালো করে পড়েন, এখান থেকে রিটার্ন আসার পসিবিলিটি অবশ্যই আছে, এবং এখান থেকে রিটার্ন আসতে পারে নতুন একটা টপিক হিসাবে। তাহলে এই কনসেপ্টটা কি কথা বলে, এটা থিওরিটা কি, এটা কি কি বিষয়কে আপনার এখানে অন্তর্ভুক্ত করবে, বা এর প্রশ্নের আওতাভুক্ত কি কি বিষয় আছে, সেগুলো আমরা একটু দেখে নিই। সবার প্রথম আমরা এই জায়গাটায় তার ফর্মুলা এবং কনসেপ্টে দেখছি। সেটা কি বলছে? একটা হল বিভবের কথা বলছে, যে কোন একটা পরিবাহীকে আমরা চৌম্বক ক্ষেত্রে স্থাপন করেছি। আচ্ছা, আপনি চৌম্বক ক্ষেত্রে স্থাপন করেন, আমি তাহলে একটা পরিবাহীর কথা চিন্তা করছি। এই একটা পরিবাহী, ঠিক আছে, এটা একটা পরিবাহী। এই পরিবাহীটাকে আপনি কোথায় স্থাপন করেছেন? চৌম্বক ক্ষেত্রে স্থাপন করেছেন। করলে তড়িৎ প্রবাহ আর চৌম্বক ক্ষেত্র উভয়ের সাথে লম্ব বরাবর, তার মানে একটা পরিবাহী নিবেন। পরিবাহীটা নেওয়ার পর আপনি একটা চৌম্বক ক্ষেত্রে স্থাপন করবেন। চৌম্বক ক্ষেত্রটাকে আমি বি মান দ্বারা প্রকাশ করলাম। করলে তার একটা তড়িৎ প্রবাহ হবে, তাহলে তড়িৎ প্রবাহটাকে আমি আই দ্বারা প্রকাশ করলাম। চৌম্বক ক্ষেত্র আর উভয়ের সাথে লম্ব বরাবর একটা বিভব পার্থক্যের সৃষ্টি হবে, তাহলে বিভবটাকে ক্যাপিটাল ভি দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই যে ভোল্টেজটা উৎপন্ন হয়, এটাই হচ্ছে গিয়ে হল ভোল্টেজ। তাই হল ভোল্টেজটাকে সাধারণত প্রকাশ করার সময় শুধু ভি না, ভিএইচ লেখা হয়, কারণ হল ভোল্টেজ এইচ দিয়ে। তাহলে আমরা হল ভোল্টেজের ফর্মুলাটা আলাদা করে একটু রেড বক্সের মধ্যে রাখলাম, যাতে কিনা আমাদের পরীক্ষার আগে এটা দেখে বুঝতে সুবিধা হয়, যে হল ভোল্টেজ ভিএইচ ইজ ইকুয়ালস টু বিভিডি বাই বিআই এনটি কিউ। এখন এই টিটা কিন্তু টাইম না, একটু সাবধান, এটা আমরা জাস্ট চিহ্নিত করার জন্য একটা লেটার ব্যবহার করেছি। আপনি নিজের মতো করে কোনো ধরনের লেটারও ব্যবহার করতে পারেন, কিন্তু এটা হচ্ছে গিয়ে প্রথমে ব্যবহার করা হয়েছে এইভাবে, তাই এটাকে এইভাবে লেখা হয়েছে। সো টাইম বোঝানোর জন্য তো সবসময় টি ব্যবহার করা হবে, ইটস নট লাইক দ্যাট। একটা লেটার ব্যবহার করা হয়েছে টিটা এই জায়গাটায় পুরুত্ব বোঝাবার জন্য। তাহলে খেয়াল করে দেখেন, ডি আপনাকে বলেছে পরিবাহীর প্রস্থ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে বি আর ভি এর সাথে লম্ব বরাবর পরিবাহীর যে দৈর্ঘ্যটা আছে।
তো আমরা যদি বলতাম যে বি আছে, সেই বি এর দিকটা কোন দিকে, এই বি এর দিকটাকে যদি ধরতাম হচ্ছে গিয়ে আমরা এ বি এদিক বরাবর, এই যে বি, এবং আধানটার কথা আমরা ধরতাম যে ভি আছে, সেই ভিটা কোন দিক বরাবর, এই যে ভি বরাবর। ঠিক আছে, তাহলে ভি আর বি এই দুইটার সাথে লম্বভাবে যে কাজটা করবে সেটা হচ্ছে কি, লম্ব বরাবর একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে, সেটা হচ্ছে হল ভোল্টেজ। তাহলে হল ভোল্টেজের ডাইরেকশনটা কি যদি ভাইয়া লাল কালি দিয়ে চিহ্নিত করি, এই দুইটার সাথে লম্বভাবে আছে কে, এই যে এটা। তাহলে এই যে এই লাল কালি বরাবর যে অংশটা আছে সেটা হচ্ছে গিয়ে হল ভোল্টেজের জন্য তৈরি হচ্ছে। এখন একটা কথা বোঝার জন্য যে এই জায়গাটায় যে আমরা মানটা প্রকাশ করছি বা আমরা যে মানটা নিচ্ছি, কোনটাকে কিভাবে প্রকাশ করব, এইটা যাতে প্রকাশ করতে কোনো রকম ঝামেলা না হয়। একটু খেয়াল করো, বাহ্যিক চৌম্বক ক্ষেত্র বি আমি চিহ্নিত করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আধান বাহকের বেগটা কোন দিক বরাবর সেটাও আমি আপনাদেরকে নীলকালি দিয়ে চিহ্নিত করে দিয়েছি। এটা ছিল কি, নীলকালি দিয়ে চিহ্নিত অংশটুকু, এবং বিটা ছিল আমাদের হলুদ কালি দিয়ে চিহ্নিত বাহ্যিক চৌম্বক ক্ষেত্রটা। এন এর ব্যাপারটা একটু সাবধানে, এনটা হচ্ছে গিয়ে পরিবাহীর একক আয়তনে আধান বাহকের সংখ্যা। সবাই সাধারণত টোটাল আধানের সংখ্যা চিন্তা করে ফেলে, কারণ আপনারা যখন চ্যাপ্টার 10 পড়েছেন ফিজিক্সে ফার্স্ট পেপারে, তখন এন দিয়ে মোট আধানের সংখ্যা হিসাব করা হতো, ওই যে পিভি ইজ ইকুয়ালস টু 1/3 mn CRMS স্কয়ার। কিন্তু এই এনটা কিন্তু হচ্ছে গিয়ে একক আয়তনে আধান বাহকের সংখ্যা কতটুকু করে। টিটা হচ্ছে গিয়ে এই জায়গাটায় পুরুত্ব। তাহলে টি যে পুরুত্ব, এটা কি বলে দিয়েছে, এই পুরুত্বটা হচ্ছে বি যে আছে, বি যে দিক বরাবর তুমি চিন্তা করছো ওইটার সাথে সমান্তরালে যে আছে। তাহলে আপনি বুঝতে পারছেন বি এর সাথে সমান্তরালে আছে কি, এই যে এতটুকু, এই টি, এটাকে আমরা বলে ফেলবো এটা হচ্ছে গিয়ে পুরুত্ব। এটা আমাদের জন্য জরুরি। একই সাথে আমাকে ডি বলেছে পরিবাহীর প্রস্থ আর ভি এর সাথে যে লম্ব বরাবর পরিবাহীর দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের ডি। তাহলে ডি হয়ে যাবে কি, বি আর ভি দুইটার সাথে লম্ব কি আছে, এই যে উপর বরাবর এই ডি আছে, এই ডিটাই হচ্ছে কি আমাদের প্রস্থ। তাহলে আমরা প্রস্থটাও চিন্তা করতে পারলাম। তাহলে ছবির সাথে আপনি প্রত্যেকটা জিনিস এই জায়গাটায় ম্যাচ করতে পারলেন, যাতে আপনি বুঝতে পারেন। তাহলে এখানে কোনটা কি বুঝাচ্ছে সেই ব্যাপারগুলো আমাদের কাছে পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে গেল। তাহলে এটা যদি ক্লিয়ার হয়েই থাকে, আপনি একটু খেয়াল করে দেখেন এই পুরো রাশিটা কি বলে, কোনটার সাথে কোন মানটা আমরা নিব, ফর্মুলায় কি বসাবো, ছবিটা কেমন হবে, এটা আপনি খেয়াল করতে পেরেছেন কিনা। এই ছবিটা বুঝতে পারলেই আপনার জন্য যে কোনো ম্যাথ সহজ হয়ে যায়। আপনি এটার দিকে একটু 10 সেকেন্ড খেয়াল করেন, আপনার জন্য এই ব্যাপারটা সহজ লাগছে কিনা। ঠিক আছে, আপনি যেহেতু মোটামুটি ব্যাপারটা দেখে ফেলেছেন কোন রাশিটা কোনটার সাথে কিভাবে প্রকাশ করছে সেগুলোর সাথে, আচ্ছা তাহলে আমরা এই বরাবর একটু সামনের দিকে আগাবো। আমাকে এইবার বলে দিয়েছে একটা প্রস্থের কথা। ঠিক আছে, প্রস্থ বলে দিয়েছে, আমি তাহলে এটাকে ডি দ্বারা চিহ্নিত করেছে। একটা ধাতব পাত, সেই ধাতব পাতটার মধ্যে বলেছে চৌম্বক ক্ষেত্র, সেটা 5 টেসলা, আমি বি দ্বারা চিহ্নিত করলাম। পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত, ঠিক আছে, লম্বভাবে অবস্থিত হওয়ারই কথা, প্রস্থের সাথে বি এটা লম্বভাবে অবস্থিত হয়, যেটা আগের স্লাইডে আপনারা অলরেডি দেখে এসেছেন যে ডিটা ভি আর বি এর সাথে কি হবে, লম্বভাবে অবস্থিত থাকবে। এখন বলেছে পাতের মধ্যে ইলেকট্রনের তাড়ন বেগ ভি এর মানটা এটা বলে দিয়েছে কত হলে এত মানের বিভব তৈরি হবে। তার মানে আপনাকে হল বিভবের মানটা বলে দিয়েছে। তাহলে হল বিভবের সূত্রটা একটু আগে পড়েছেন, ভিএইচ ইকুয়াল টু বি ভি ডি। তাহলে আপনাকে বলছে আপনি তাড়ন বেগের মানটা বের করবেন। তাড়ন বেগ মানে স্মল লেটার ভি, তাহলে ভিএইচ বাই বিডি। ভিএইচ বলে দিয়েছে 4 × 10⁻⁻⁴। বি এর ভ্যালুটা বলে দিয়েছে, সেই বিটা কত, 5 টেসলা, এবং ডি এর ভ্যালুটা বলে দিয়েছে সেটা হচ্ছে 0.02 মিটার। যদি এইরকমই হয়, দেখেন আমি পরের জায়গাটায় লিখতে পারছি যে 4 × 10⁻⁻⁴, আর এটা হচ্ছে 5 × 2, আর দশমিকের জন্য আমি বসাতে পারবো 1, পরে দুইটা শূন্যের জন্য 0। তাহলে এটা পেয়ে যাচ্ছি কত, 2। তাহলে এই অ্যান্সারটা হয়ে যাচ্ছে
2/5 ইন্টু 10⁻²। আচ্ছা, এটা হয়ে গেল। 5 এর অংশটায় যদি থাকে 0 পয়েন্ট বসালে 0.4 ইন্টু 10⁻²। তাহলে আমাদের এই অ্যান্সারটাকে দেখেন আমি সুন্দর করে এভাবেও লিখতে পারি, 4 ইন্টু 10⁻³ একই কথা। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ত্বরণ বেগ এত মিটার পার সেকেন্ড। তাহলে এটাই আমাদের জন্য রেজাল্ট হয়ে যায়। তাহলে রেজাল্টের অ্যান্সারটা কি আসবে? বি আসবে। বড় একটা হল বিভাগের ম্যাথ থেকে, যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 19-20-এর খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল, ওই ম্যাথটা থেকে আমরা কিভাবে ত্বরণ বেগটা বের করলাম এইটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবং ত্বরণ বেগের এই অংশটা আপনি মানটা বসানো দেখেন, প্রশ্নটার সাথে মিলিয়ে দেখেন আপনি ব্যাপারটা ক্লিয়ার আছেন কিনা। 10 সেকেন্ডের মধ্যে এটা দেখলে আপনার কাছে মোটামুটি ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা বাচ্চারা, আপনারা যদি মোটামুটি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে থাকেন তাহলে একটু খেয়াল করে দেখেন, এরপরে হঠাৎ করে এই জায়গাটায় ত্বরণ বেগের কনসেপ্টটাও কিন্তু এসছে। এই ত্বরণ বেগের কনসেপ্টটা বোঝার সময়টাতে যদি আপনাকে আবার রিলেট করে প্রশ্নটা দেয়, আপনি যদি কোনোভাবে ভুল না করেন, তাই ছোট্ট একটা অংশ ভাই একটু এক্সট্রা করে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা অংশের মধ্য দিয়ে আধান প্রবাহিত হচ্ছে, সেটাকে আমি বলে নিচ্ছি যে আধান প্রবাহিত হচ্ছে সেটা কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। এবং এখানে হচ্ছে একক আয়তনে আধান সংখ্যা, এটাকে আমি এন দ্বারা প্রকাশ করছি। তাহলে আমরা এই জায়গাটা যে ফর্মুলা পড়ছিলাম, এই ক্ষেত্রে আই ইকুয়াল টু, সেটার মানটা ছিল এন এ ভিই। তাহলে এটা যদি এ এর মান হতো এবং এইটা যদি আমাদের এই অংশটা চার্জের মানটা হতো ই, একটা চার্জের মানটাকে আমি ধরে নিচ্ছি 1.6 × 10⁻⁹ ভি হচ্ছে গিয়ে আমাদের ত্বরণ বেগ বা ড্রিফট ভেলোসিটি, ত্বরণ বেগ। আর এ হচ্ছে গিয়ে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা, যে ক্ষেত্রফলটা আমরা হিসাব করছি। আর এটা হচ্ছে একক আয়তনে আধান সংখ্যা, আয়তনে আধান সংখ্যা। এই ব্যাপারটা কিন্তু আপনাকে প্রায়শই পরীক্ষার মধ্যে দিতে পারে। সেখান থেকে আপনি ফর্মুলাটা আসলে ডিরেক্টলি V8 ভাবেও বের করতে পারেন, I/N/A/E। খেয়াল করে দেখেন, এই দুটো যখন আপনি করে ফেলছেন তখন আপনার জন্য আসলে সহজ হবে এইটা, যে আচ্ছা এরকম যদি হয় এটার সাথে আরেকটা রাশিও যুক্ত থাকে, যে একটা পরিবাহী আছে, সেই পরিবাহীর সাথে আমি দেখতে পাচ্ছি এ ক্ষেত্রফল দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে কত, আই। তাহলে এ ক্ষেত্রফল দিয়ে তড়িৎ প্রবাহ যদি আই হয়, একক ক্ষেত্রফলে তড়িৎ প্রবাহের মানটা কত, সেটা হচ্ছে I/A। এটাকে আমরা প্রবাহ ঘনত্ব জে দ্বারা প্রকাশ করে থাকি। এবং জানার কথা, যেটা হচ্ছে কি ভেক্টর রাশি, এটা হচ্ছে ভেক্টর। তাই এ ভেক্টরের মধ্যে এখানে কিন্তু তার ক্ষেত্রফলেরও দিক আমরা হিসাব করা শিখেছি স্থির তড়িতে। তাহলে এই এ ভেক্টরটা এখানে আমাকে জে কে ভেক্টর রূপে প্রকাশ করতে হেল্প করছে। তো এই সহজ বিষয়গুলো কিন্তু এর সাথে রিলেটেড থাকে। তো এখান থেকে প্রশ্ন আসাটা স্বাভাবিক। তো এগুলো যেন আপনার কাছে অবশ্যই ক্লিয়ার থাকে, কারণ এগুলোর সাথে রিলেট করে আপনাকে আগের যে প্রশ্নটা সেটাও কিন্তু দিতে পারতো। এগুলো কিন্তু হর হামেশাই দেখবেন, আপনি উদ্ভাসের পরীক্ষার কথা বলেন কিংবা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের পরীক্ষাগুলোর কথা বলেন, সেগুলো আপনাকে রিলেট করে দিবে। এখানে ডাইরেক্টলি ত্বরণ বেগের কথাটা বলে দিয়েছে, কিছু ক্ষেত্রে আপনাকে ত্বরণ বেগ ডিরেক্টলি না বলে এই দুইটা ফর্মুলার মাধ্যমে মানটা বের করতে বলবে। ঠিক আছে, তো আপনি যেন এই ব্যাপারটা একটু ক্লিয়ার থাকে, আমি এই জায়গাটা একটু এক্সট্রা দিয়ে রাখলাম। এরপরে হল ক্রিয়া থেকে নিচের কোনটি জানা সম্ভব নয়। হল বিভবের ক্ষেত্রে ফর্মুলার প্রথম অংশটা আমি বলে দিই, VH ইকুয়াল টু BVD। আবার ভাইয়া মনে হয় এটাও বলতে পারতাম, ত্বরণ বেগের অংশে এটা যদি BD হয়, এটাকে লিখতে পারতাম I/N/A/E। এভাবে যেমন লেখা যায়, ঠিক তেমনি এই ভি এর সূত্রটা থেকে আরেকটাও লেখা যায়, VH ইকুয়াল টু BVD। এবং দেখেন আপনারা অলরেডি এটার ফর্মুলাটা একটা অংশে পড়ে এসেছেন, সেটা হচ্ছে গিয়ে এই যে এই অংশটুকু, BI/NTQ। তাহলে আমি লিখে দিচ্ছি BI/NTQ। আপনি যদি পুরুত্বর সাথে সম্পর্কটা রিলেট করতে চান, দেখেন আধান বাহকের প্রকৃতি আমরা এই জায়গাটায় জানতে পারি, আধান বাহকের ঘনত্বটা জানতে পারি, চৌম্বক ক্ষেত্রের মানটাও জানতে পারি।
জানতে পারি নাকি পরিবাহীর যে ঘনত্ব বা আপনি যে পরিবাহীটা নিছেন সেই পরিবাহীর যে ডেনসিটিটা ওইটার ঘনত্বটা আমি জানতে পারতেছি না। এইটার ঘনত্বের কোন রকম রাশি এখানে কিন্তু দেওয়া নাই, তাহলে আমি জানতে পারতেছি না, এটা জানা সম্ভব নয়, সেটা হচ্ছে পরিবাহীর ঘনত্বটা। যদি আপনি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে থাকেন, এই যে ফর্মুলার পার্ট থেকে দেখেই বুঝতেছি ভাই পরিবাহী কি দিয়ে বানানো, তার ঘনত্ব কি, এগুলো তো কিচ্ছু জানি না, এখানে তো কোনো রাশি দিয়ে বলেও দেওয়া নাই, তাই এটা আমাদের এখানে রেজাল্টটা হয়ে যাচ্ছে। তা আপনি এখন এখান থেকে দেখেই বুঝতে পারছেন যে আমি রেজাল্টটা মানটা বসিয়েছি। একই সাথে ভাইয়া যদি একটু সামনের দিকে আগাই, একটা ধাতব পাথের প্রস্থ আমাকে বলে দিয়েছে। প্রস্থ বলে দেওয়া মানে কি, আমাকে ডি বলে দিয়েছে, আমাকে পুরুত্ব বলে দিয়েছে, আমি এখানে টি দিয়ে চিহ্নিত করলাম। পাটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রনের তারণ বেগটা, সেই তারণ বেগটা আমাকে বলে দিয়েছে, এটা হচ্ছে ভি। পাথটা কতটুকু চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে এটা আমাকে বলে দিয়েছে, সেটা হচ্ছে বি। বলেছে হল বিভব পার্থক্যটা কত, তার মানে ভিএইচ টা আপনাকে বের করতে। আপনি অলরেডি এটা জানার কথা যে ভাইয়া আমাকে ভিএইচ যে বের করতে বলেছে তার ফর্মুলা আমি জানতাম, বি ভি ডি। এই যে রাশিগুলো চিহ্নিত করলাম এবং ফর্মুলাটা লিখলাম, এই এতটুকু আপনি বুঝতে পেরেছেন কিনা ভালো মতো খেয়াল করেন 10 সেকেন্ডে। ঠিক আছে, আপনি যেহেতু এই ব্যাপারটা বুঝতে পেরেছেন, এবার একটু খেয়াল করে দেখেন, আমাকে বি এর মানটা বলে দিয়েছে, বি এর মানটা ছিল 4, ভি এর মানটা আমাকে বলে দিয়েছে কতটুকু বেগ, সেটা হচ্ছে 8.4 ইন্টু 10⁻⁻⁴, আর ডি এর মানটা প্রস্থ 0.02। এই যে মানগুলো আমাকে বলে দিয়েছে সেখানে আমি যদি গুণ করে ফেলি, 4 × 2 = 8, 8 আর 8, তাহলে আমি পেয়ে যাচ্ছি যে এই জায়গাটার মধ্যে অবশ্যই তাহলে 6 দশমিক সামথিং এর রেজাল্ট আসবে। তাহলে 10 এর ভ্যালুটা 4 আর 2 ঘর আছে, তাহলে 2 ঘরের জন্য অ্যান্সারটা চলে আসছে 67.2 10⁻⁻6 এত ভোল্টেজ। এটাই তাহলে অ্যান্সার চলে আসলো। তাহলে আমাদের রেজাল্টটা চলে আসলো এই জায়গাটার ডি। তাহলে এখানে কি কি প্রশ্ন ছিল, কি কি মান আসতে পারে, সেগুলো বুঝিয়ে ভাইয়া ম্যাথটা দেখালাম। আপনি এবার একটু 10 সেকেন্ড চিন্তা করেন যে এই খুলনা ইউনিভার্সিটির প্রশ্নের 13-14 প্রত্যেকটা রাশি যে আমাকে দিয়েছে তার মধ্যে আমরা মানটা বসালাম, এবং এটা একটা শিক্ষাও আছে। কিছু প্রশ্নে আপনি দেখতে পারবেন এক্সট্রা ডেটা দিয়ে দেবে। এক্সট্রা ডেটা হচ্ছে কি আপনাকে চিন্তায় ফেলার জন্য যে এই টিটা কেন দিল, আমি তো এটা কোনো কিছু দেখতেছি না। টিটা দিয়েছে সেটা এক্সট্রা ডেটা, আননেসেসারি ডাটা, এটা আপনার ম্যাথ করতে লাগবে না। বাট আপনাকে যা বের করতে বলেছে হল বিভব পার্থক্যটা বের করতে, সেটা আপনি ক্যালকুলেশন করে বের করেছেন। দেখেন আপনি 10 সেকেন্ডে এই ব্যাপারটা ধরতে পারেন কিনা। সো আমরা যে ম্যাথ গুলো এই পর্যন্ত করলাম, এই সবগুলো ম্যাথ আপনাকে বোঝালো যে আপনি একটা পরিবাহীর জন্য যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে সেখানে চৌম্বক ক্ষেত্র কাজ করবার কারণে কতটুকু বল অনুভূত হচ্ছে। একই সাথে আমরা লরেঞ্জ বলের কনসেপ্টের ব্যাপারেও ইন ডিটেলস জানলাম, যেখানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র উভয় কাজ করলে একটা আধান যখন সে মাঝখান দিয়ে একটা বেগে যাচ্ছে টোটাল কতটুকু বল অনুভূত হয়। এবং লাস্টে এডউইন হল সাহেব আমাদেরকে হল ইফেক্টের ব্যাপারে অর্থাৎ হল বিভব পার্থক্যের ব্যাপারে যতটুকু থিওরি পড়িয়েছেন সেইটার জন্য ইন ডিটেলস থিওরি সহ আমরা যে যে মানগুলো ব্যবহার করেছিলাম কোনটা কি বোঝায়, আমাদের ম্যাথ যতগুলো এসছে সেগুলো ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই লেকচারে যতগুলো প্রতিপাদ্য বিষয় ছিল আমাদের কাছে অলরেডি কিন্তু এই জায়গাটা এটা। তো তুমি ঠান্ডা মাথায় এখানে পড়াশোনা করো, আশা করি তোমার এই অংশগুলো বুঝতে সহায়তা হয়েছে এই ক্লাসটা।